হ্যাঁ, এরপরে আমরা ২১ নম্বর প্রশ্ন দেখব। সেটাই। আচ্ছা, দেখো এইখানে বলছে এই কোনটি সঠিক প্রতিবিম্ব হবে? এখানে দেখো প্রতিবিম্ব এইখানে রয়েছে PQ তে একটা মিরর রয়েছে। এবার এটার সঠিক প্রতিবিম্ব নির্বাচন করতে হবে। ১ম এ দেখো এই ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু হয়েছে। তা ফার্স্ট ব্র্যাকেট থেকে যদি শুরু হয় তার প্রতিবিম্ব ব্র্যাকেট ক্লোজ হিসাবে আসবে। এখানে দেখো ব্র্যাকেট ওপেন হিসাবে রয়েছে। সুতরাং এটা হবে না। এখানে বাকি ৩ টে অপশনের মধ্যে দেখব যে কোনটি হতে পারে। দেখো এইবার এইখানের অপশনটা দেখো তো, এখানে এই যে টু দি পাওয়ার বা পাওয়ারের মতন যে অ্যারো চিহ্নটা রয়েছে, এইটা অনেকটা একটু ওপরের দিকে রয়েছে, অক্ষরের ঠিক ওপরের দিকে। কিন্তু এইখানে দেখো তো এটা মাঝখানের ভেতরে অনেকটা ঢুকে গেছে বলে মনে হচ্ছে না? সুতরাং এটাও এর মিরর ইমেজ হবে না। এরপরে দেখো পড়ে রইল বাকি দুটো অপশন। এবার এই দুটো অপশনের মধ্যে আমি কিন্তু আর এখানে দেখছি না, এই দুটো অপশনের মধ্যে কোনটা আলাদা বা এদের মধ্যে ডিফারেন্স কি আছে? দেখো তো এখানে ডব্লু আছে আর এখানে দেখো এম আছে। এইবার আমি মিরর ইমেজের দিকে তাকাই, দেখো এইখানে ডব্লু রয়েছে। ডব্লুর যদি আমি এখানে মিরর রাখি, ইমেজটা কিন্তু ডব্লুই হবে। যদি নিচের দিকে আমার মিরর থাকতো তাহলে ওটা এম এর মতন দেখতে লাগতো। যেহেতু মিরর একদম সাইডে রয়েছে তাহলে ডব্লু ডব্লুর মতোই দেখতে লাগবে। তাহলে তো আমার অপশন বি হয়ে যাচ্ছে। কারণ এখানে তো এম দিয়ে শুরু। এম এর মতন কিছু একটা দিয়ে শুরু। বোঝাতে পেরেছি? অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আমরা পরের প্রশ্ন দেখব। অল ইন্ডিয়া মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগ ১৯০৬ সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ৪ টে অপশন আছে ঢাকা, বোম্বে, মাদ্রাজ নাকি সুরাট। অল ইন্ডিয়া মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। আমরা একটু ডিটেইলসে দেখি। অল ইন্ডিয়া মুসলিম লীগ ১৯০৬ সালে ৩০শে ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন নবাব সেলিমুল্লাহ। ঠিক তার পরের বছর ১৯০৭ সালে করাচিতে পাকিস্তান লীগের এই প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছিল। এবং এই করাচি ১৯০৭ সালে এটাই হলো পাকিস্তান মানে অল ইন্ডিয়া মুসলিম লীগের ১ম সম্মেলন করাচিতে। ঠিক আছে? আর অল ইন্ডিয়া মুসলিম লীগের ১ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? তিনি হলেন আগা খান। এবং এই মুসলিম লীগ কিন্তু বঙ্গভঙ্গকে কিন্তু সমর্থন করেছিল। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং এই বঙ্গভঙ্গকে সমর্থন জানিয়েছিল এই মুসলিম লীগ। আলীবর্দী খানের মৃত্যুর পর ১৭৫৬ সালে বাংলার নবাব কে হন? আলীবর্দী খানের মৃত্যুর পর ১৭৫৬ সালে বাংলার নবাব ৪ টে অপশন আছে মীর জাফর, সরফরাজ খান, সুজাউদ্দিন খান নাকি সিরাজউদ্দৌলা। দেখো সঠিক উত্তর কিন্তু সিরাজউদ্দৌলা। আমরা দেখব এই যে সিরাজউদ্দৌলা আরো কিছু দেখব পয়েন্টস দেখো। ১৭৫৬ সালে যখন আলীবর্দী খানের মৃত্যু হয় তখন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হচ্ছেন এবং তিনি ছিলেন মানে সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বশাসিত স্বশাসিত নবাব। পরে বাংলার নবাব হয়েছিল মুর্শিদকুলি খাঁ, কিন্তু তিনি ইংরেজদের প্রভাবে ছিলেন। তাই জন্য বাংলার শেষ স্বশাসিত নবাব যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে সিরাজদৌল্লা। আলীবর্দী খান ১৭৪০ থেকে ১৭৫৬ পর্যন্ত বাংলার নবাব ছিলেন। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বিখ্যাত বই ইন্দিরা, ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার কে লিখেছেন? বিখ্যাত বই এই ইন্দিরা, ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার। ৪ টে অপশন আছে রাজেন্দ্র সাক্সেনা, নন্দন লিনেকনি, এজে ফিন নাকি সাগরিকা ঘোষ। হুম, সঠিক উত্তর হচ্ছে সাগরিকা ঘোষ। এই সাগরিকা ঘোষ লিখেছিলেন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার। ঠিক আছে? ইন্দিরা। দেখো ডিটেইলস দেখো। ইন্দিরা, ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, এটি ইন্দিরা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি জীবনীমূলক বই। লিখেছেন সাগরিকা ঘোষ। বইটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে। সাগরিকা ঘোষ একজন সাংবাদিক, কলামিস্ট এবং লেখক। আর ১৯৯৮ সালে জিন ডিঙ্কান্স জিন ড্রিঙ্কাস এবং ২০০৪ সালে ব্লাইন্ড ফেইথ, এই দুটো উপন্যাস কিন্তু সাগরিকা ঘোষের লেখা। তবে এক্সট্রা ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করবে যদি কোনো না কোনো পরীক্ষায় তোমাদের চলে আসে। এই যে জিন ড্রিঙ্কাস আর ব্লাইন্ড ফেথ, এটা হচ্ছে সাগরিকা ঘোষের লেখা। তাছাড়াও তিনি কি করেছেন নন ফিকশন
বই হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, সরি ভুল বললাম, হোয়াই আই অ্যাম এ লিবারেল ম্যানিফেস্টো, এই বইটা তিনি কিন্তু লিখেছিলেন, নন ফিকশন বই। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কালো মাটিতে সাধারণত কিসের উপাদান থাকে? কালো মাটিতে সাধারণত কিসের উপাদান দেখতে পাওয়া যায়? এই সাধারণত কিসের উপাদান কম থাকে? কোশ্চেনটা আমি ভুল বললাম। চুন, ম্যাগনেসিয়াম, ফসফরিক নাকি পটাশ, কিসের উপাদান কম থাকে? দেখো, কালো মাটিতে কিন্তু, কালো মাটিকে কিন্তু আমরা রেগুর মাটিও বলি বা রেগুর মৃত্তিকাও বলি। এই কালো মাটিতে ম্যাগনেসিয়াম, পটাশ, ক্যালসিয়াম কার্বনেট দেখা যায়। দেখো অপশনে দেখো, ম্যাগনেসিয়াম, পটাশ, এই যে ক্যালসিয়াম কার্বনেট মানে চুন, এগুলো সব দেখা যায়। তাহলে দেখা যায় না, কম থাকে, সেটা কি? এই যে ফসফরিক, এইটা কালো মাটিতে দেখা যায় না। কালো মাটি সাধারণত কোথায় দেখা যায়? মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ, এইসব অঞ্চলে এই কালো মাটি বা রেগুর মৃত্তিকা দেখা যায়। এটাকে কিন্তু ব্ল্যাক সয়েল কটনও বলে। এখানে কিন্তু তুলা চাষ বেশি হয়, মহারাষ্ট্রে যেন তুলা চাষ বেশি হয়। তাহলে এই ব্ল্যাক সয়েল কটন কিন্তু কালো মাটিকে বলা হয়। তাছাড়া কালো মাটিতে নাইট্রোজেন এবং ফসফরিক, এই দুটো উপাদান, এই যে ফসফরিক আর নাইট্রোজেন, এই দুটো উপাদান একদম কম থাকে। সেই জন্য কালো মাটির জল ধরে রাখার ক্ষমতা কিন্তু আবার বেশি এবং দুটো আঠালো হয়ে থাকে। কিছু বিখ্যাত পয়েন্টগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। আর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। চলো পরের প্রশ্ন দেখো, নুয়াখাই জুহার, নুয়াখাই জুহার একটা উৎসব, সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে হয়। উড়িষ্যার লোকেরা এই উৎসবটা পালন করে। সে কি ধরনের উৎসব? দেখো এই প্রশ্নের মধ্যেও কিন্তু তুমি একটা এক্সট্রা ইনফরমেশন পেলে যে নুয়াখাই জুহার এই উৎসবটা উড়িষ্যায় দেখা যায়। এবং কিসের উৎসব সেটা আমরা দেখব। কৃষি উৎসব নাকি গবাদি পশু পূজা উৎসব নাকি পশু দৌড় উৎসব নাকি নৌকা বাইচ উৎসব? দেখো উড়িষ্যার সাধারণত উৎকল কোস্ট, সেখানে নৌকা বাইচ কিন্তু দেখা যায় না। ওটা সাউথ ইন্ডিয়ায় বা কেরালা, কর্ণাটক, এইসব জায়গায় কিন্তু নৌকা বাইচ দেখা যায়। সুতরাং এই অপশনটা আমরা বাদই দিলাম। পশু দৌড়, এটাও কিন্তু সাউথ ইন্ডিয়া দেখা যায়, উড়িষ্যা কিন্তু এর মধ্যে পড়ছে না। এবার বাকি থাকলো দুটো অপশন, কৃষি উৎসব এবং গবাদি পশু পূজা উৎসব। দেখো আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যখন নতুন ফসল কাটা হয়, তখন কিন্তু এই কৃষি উৎসব পালন হয় উড়িষ্যায়, নুয়াখাই জুহার। আমরা ডিটেলসে আরো দেখব। এই যে নুয়াখাই জুহার, এটা উড়িষ্যার ধানের ফসল কাটা একটা উৎসব। এই যে নুয়া, এর অর্থ হচ্ছে নতুন, খাই হচ্ছে খাদ্য, নতুন খাদ্য। আগস্ট সেপ্টেম্বর মাসে যখন ধান কাটা হয়, সেই সময় কিন্তু এই উড়িষ্যার লোকেরা নুয়াখাই জুহার এই উৎসবটা পালন করে। নুয়া কথার অর্থ নতুন, খাই হচ্ছে খাদ্য, নতুন খাদ্য। এটি কবে হয়? হিন্দু ক্যালেন্ডার মাসে ভাদ্র মাসে হয়। গণেশ চতুর্থীর ঠিক একদিন পরে কিন্তু উড়িষ্যায় এই নুয়াখাই জুহার এই উৎসবটা পালিত হয়। পরের প্রশ্ন দেখব, তুজুকি জাহাঙ্গীরি মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? এই যে তুজুকি জাহাঙ্গীরি, এটা কোন ভাষায় লেখা হয়েছে? পালি, আরবি, ফরাসি নাকি সংস্কৃত? হ্যাঁ, দেখো তুজুকি জাহাঙ্গীরি কিন্তু ফার্সি ভাষায় লেখা হয়েছিল। আমরা একটু ডিটেলসে দেখি। তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরনামা, এটা কিন্তু মোগল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী। ঠিক আছে, ওনার একটা নাম ছিল নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। এনার আত্মজীবনী কিন্তু এই তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরনামা, ফার্সি ভাষায় লেখা। এবার এই মোগল সাম্রাজ্যে দুজন সম্রাটের নাম তোমরা পাবে যারা নিজেদের আত্মজীবনী লিখেছিল। একজন বাবর আর একজন হচ্ছেন এই জাহাঙ্গীর। বাবর লিখেছিল বাবরনামা আর জাহাঙ্গীরের জাহাঙ্গীরনামা বা তুজুকি জাহাঙ্গীরি, ফার্সি ভাষায় লেখা। ঠিক আছে, এই যে বাবর তার জীবনী বাবরনামা লিখেছিলেন। বাবরের সমাধি কোথায় আছে? বাবরের সমাধি কিন্তু কাবুলে আছে। আর এই জাহাঙ্গীরের সমাধি লাহোরে আছে। ঠিক আছে, মনে রেখো। আর সাসারামে কিন্তু শের শাহের সমাধি আছে, বিহারের সাসারাম। এরপরে একটা রিজনিং দেখব। 7 জন কর্মচারী একটি নির্দিষ্ট ক্রমানুসারে তাদের কারখানায় পৌঁছায়। আচ্ছা, 7 জন কর্মচারী রয়েছে, এই যে এই 7 জন কর্মচারী ওয়াইটি এর আগে পৌঁছায়। আচ্ছা, ওয়াইটি এর আগে পৌঁছায়, তাহলে আমি ফার্স্টে ওয়াই লিখলাম। টি এর আগে পৌঁছেছে, টি কে নিচে দিলাম। কিন্তু
ডব্লিউ এর ঠিক পরে নয়। আচ্ছা, তার মানে ডব্লিউ এর ঠিক পরে নয়। ডব্লিউ তার মানে এইখানে ধরো দেখলাম ডব্লিউ এর পরে কিছু নয়। মানে কিছু একজন আছে। সবার শেষে কারখানায় পৌঁছায় এক্স। আচ্ছা, এক্স পৌঁছায়। ৭ জন আছে। মানে ৩ জন হয়েছে। এখানে একজন হতে পারে ৪, ৫, ৬, ৭ এইভাবে আমরা এক্স কে সবার লাস্টে রাখছি। সবার লাস্টে বলে দিয়েছে এক্স পৌঁছায়। সবার শেষে পৌঁছায় এক্স। টি ঠিক পরেই পৌঁছায়। আচ্ছা, ডব্লিউ এর পরে না। সবার শেষে কারখানায় পৌঁছায় এক্স, টি এর ঠিক পরে পৌঁছায়। আচ্ছা, এক্স। টি এর ঠিক পরে, এই যে টি এর ঠিক পরেই পৌঁছেছে এক্স, মানে ছবি অনুযায়ী। জেড ঠিক তারপরেই কারখানায় পৌঁছায়। হুম, আচ্ছা, টি এর ঠিক পরেই পৌঁছায় এবং জেড ঠিক তারপরেই কারখানায় পৌঁছায়। আচ্ছা, জেড এখানে, তার মানে জেড হলো টি এর পরে জেড, টি এর পরে এক্সও আছে। আচ্ছা, ডব্লিউ টি এর আগে পৌঁছায়। ডব্লিউ টি এর আগে পৌঁছায়। হ্যাঁ, আচ্ছা। তাহলে দ্বিতীয় কর্মচারীটি কে? আচ্ছা, এখানে ৭ টা হয়েছে। দেখো তো ১, ২, ৩, ৪, ৫ টা হয়েছে। বাকি কে রইল? ইউ রয়েছে। তার মানে এই স্থানটা ইউ হতে পারে। পি হয়ে গেছে, ইউ হয়ে গেছে, ভি, ভি এর কথা তো বলেনি। দেখি, ডব্লিউ এ ঠিক পড়ে না, সবার শেষে কারখানা। আচ্ছা, কোথাও ভি আছে কিন্তু দ্বিতীয় স্থানে, তার মানে আমরা প্রশ্ন অনুসারে দ্বিতীয় স্থানে ইউ এর কথাই আসছে। অপশনেও যদি ভি নেই, এখানে দ্বিতীয় স্থানে কিন্তু ইউ এর কথাই আসছে, দ্বিতীয় কর্মচারী। তোমরা একবার নিজেরা অ্যাটেম্প্ট করবে, কমেন্টে জানিও বা টেলিগ্রামে বলতে পারো যে তোমাদের অ্যান্সারটা কি আসছে। ঠিক আছে? চলো। কোন সালে ৪৪তম সংবিধান সংশোধনী বা ১১তম মৌলিক কর্তব্য যোগ করা হয়? দেখো, প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা আরেকটা করে অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছ। কি বলছে দেখো, ৪৪তম সংবিধান সংশোধনী সেটি কবে হয়েছিল? জানতে চেয়েছে সালটা। সেটা হয়েছিল ১৯৭৮ সালে এবং এই সংশোধনীতে কিন্তু ১১তম মৌলিক কর্তব্য কিন্তু যোগ করা হয়েছিল। যে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে কোথা থেকে সেটাও আমাকে জানাবে কমেন্টে। মৌলিক অধিকার আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে জানাবে। বর্তমানে ১১টি মৌলিক কর্তব্য রয়েছে। আর ৪৪তম সংবিধান সংশোধনে কিন্তু এই ১৯৭৮ সালে কিন্তু একটা যুক্ত হয়েছে। মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত হয়েছে। চলো। কোন বেকারত্বকে কিছু পরিমাণ অর্থনীতির জন্য ভালো বলে মনে করা হয়? আচ্ছা, বেকারত্ব কিন্তু অর্থনীতির জন্য কোনোদিনই ভালো নয়। তা সত্ত্বেও একটা বেকারত্ব আছে যেটাকে অর্থনীতির জন্য ভালো মনে করা হয়। দেখো অপশন দেখো, চক্রীয় বেকারত্ব, ঘূর্ণনজনিত বেকারত্ব, মৌসুমী বা ঋতুকালীন বেকারত্ব নাকি কাঠামোগত বেকারত্ব। দেখবো আমরা সঠিক উত্তর দেখবো। সঠিক উত্তর এখানে হয়ে যাবে কিন্তু ঘূর্ণনজনিত। আচ্ছা, ঘূর্ণনজনিত বেকারত্ব কিন্তু অর্থনৈতিক দিক থেকে তুলনামূলক বলে ভালো মনে করা হয়। পুরো ডিটেলসে দেখো, এই ঘূর্ণনজনিত বেকারত্ব হচ্ছে অর্থনীতির দিকে ভালো মনে করা হয়। কারণ যখন কোনো কোম্পানি থেকে কোনো কর্মী রিজাইন দেয়, কিসের জন্য রিজাইন দেয়? অন্য ভালো কোনো অপরচুনিটি পেয়ে গেছে। সেই সময়টাকেই ঘর্ষণজনিত বেকারত্ব বলা হয়। ঘর্ষণজনিত বেকারত্ব বলা হয়। ঠিক আছে? আর চক্রীয় বেকারত্ব কি? যখন কোনো ব্যবসা যখন চলছে, মানে ঘর্ষণজনিত বেকারত্বের ক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা কর্মচারী তার অন্য কোনো কোম্পানিতে যাচ্ছে, মাঝখানে যে ডিউরেশনটা, মানে হচ্ছে একটা কোম্পানি থেকে সে তাড়িয়ে দেওয়া হয়েছে বা সে রিজাইন করেছে, পরের যে কোম্পানিতে যাবে সেই মাঝখানে যে ডিউরেশনটা, সেই টাইমে সে বেকার হয়ে রয়েছে। বেকারত্ব সেটা হচ্ছে ঘর্ষণজনিত বেকারত্ব। কিন্তু যখন সে নতুন কোম্পানিতে জয়েন করবে, তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স সে দেখাতে পারবে, তাহলে তার আরো হাইক হতে পারে, তার পজিশন আরো বাড়তে পারে। সেই কারণে এই বেকারত্বটা কিন্তু কিছুটা পরিমাণে ভালো বলা হচ্ছে। মানে খুব অল্প সময়ের জন্য বেকারত্ব, কিন্তু কিছুটা পরিমাণে ভালো। আর পরের যে বেকারত্ব রয়েছে চক্রীয় বেকারত্ব, এটা কখন হয়? যখন কোনো ব্যবসায় কর্মচারী থাকে, সেইসব ব্যবসা যখন সংকোচন হচ্ছে, যেমন কোভিড পরিস্থিতিতে অনেক ব্যবসা যেমন বন্ধই হয়ে গেছে। তো সেখানে যেসব কর্মচারীরা কাজ করতো তাদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে, সেটা হচ্ছে চক্রীয় বেকারত্ব। কাঠামোগত বেকারত্ব কি? কাঠামোগত বেকারত্ব হচ্ছে যখন অর্থনীতিতে শ্রমিকের দক্ষতার মধ্যে আর কর্মের মধ্যে তুমুল পার্থক্য। যেমন এই বর্তমানে কি হচ্ছে, বিভিন্ন সেক্টরে দেখবে আর
ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে লেবার পাওয়া যায় সেই লেবার কিন্তু নেওয়া হচ্ছে না, কারণ সব অটোমেশন হয়ে গেছে, সমস্ত রোবট কাজ করে দিচ্ছে। তাহলে এই যে শ্রমিকগুলো যারা খেটে বিভিন্ন শিল্প দিয়ে খেটে দিত বা দৈনিক কাজ করতো, তাদের কি হলো? তারা কাঠামোগত বেকার, কারণ তারা এই অটোমেশন বা রোবট গুলোর সাথে তুলনামূলকভাবে উম, পারবে না। আর মৌসুমী বা ঋতুকালীন বেকারত্ব কি? যখন একটি পরিস্থিতিতে কর্মশক্তির চাহিদা স্বাভাবিকের থেকে কম থাকে, যে একটা বিশেষ কোনো ঋতুতে যখন চাহিদা কম থাকে, যেমন শীতকালে যেমন লেপ তোশকের চাহিদা যেমন বেশি, সেখানে দেখবে কিছু লোক লেপ তোশকের কর্মে যুক্ত হয়ে গেছে। কিন্তু সেটা যখন গ্রীষ্মকাল, সেই জায়গায় লেপ তোশক বা সেইটার এইখানে সেইসব শ্রমিকগুলো কাজ করবে না। সেটা তারা তখন বেকারত্ব, তাহলে ঋতুকালীন বেকারত্ব বা মৌসুমী বেকারত্ব, এই ধরনের বেকারত্বকে কিন্তু বলা হয়। চলো আমরা পরের প্রশ্ন দেখব। এখানে বলছে নিম্নলিখিত চিত্রে ত্রিভুজ অভিনেতাদের বলা হয়। আহ এইখানে ত্রিভুজটা রয়েছে সেটা অভিনেতাদের, আর বৃত্তটি ভারতীয়দের রিপ্রেজেন্ট করছে, সার্কেলটা। আর আয়তক্ষেত্র রিপ্রেজেন্ট করছে পিতাদের। আর বলছে অক্ষরের কোন সেট এমন একটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করে যারা অধ্যাপক অথবা পিতা। কথাটা মনে রেখো, অধ্যাপক এবং পিতা বলেনি কিন্তু, অধ্যাপক অথবা পিতা বলেছে। তাহলে অধ্যাপক কোন সেটটা? অধ্যাপক। বর্গক্ষেত্র অধ্যাপক দের ডিনোট করছে, এই যে বর্গক্ষেত্রটা রয়েছে এটা অধ্যাপকদের ডিনোট করছে। সার্কেল ভারতীয়দের ডিনোট করছে। আর এই যে পিতা কোনটা বলছে? ত্রিভুজ অভিনেতাদের, ত্রিভুজটা আমার লাগছে না, যেহেতু আয়তক্ষেত্র পিতাদের বলছে, মানে আয়তক্ষেত্র পিতাদের বলছে। তাহলে অধ্যাপক অথবা পিতা, আবার ভারতীয় হতে হবে। তাহলে ভারতীয়দের মধ্যে আমি ই কে পাচ্ছি, এফ কে পাচ্ছি, অধ্যাপক আর পিতা বলেছে মানে হচ্ছে এইটা এবং পিতা, তার মানে সি এফ ই, এই তিনটেকে কিন্তু আমি পাচ্ছি। মুছে দিই, সি ই এফ, এই তিনটেই পাচ্ছি। এরা হচ্ছে ভারতীয়, অধ্যাপক, এই যে এটা অধ্যাপক, আবার কিছু পিতা। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নিম্নলিখিত কোন মুঘল শাসকের নামে ফতেয়াবাদে একটি মসজিদ আছে? ফতেয়াবাদে একটি মসজিদ আছে কোন মুঘল শাসকের নামে? বল। আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন, জাহাঙ্গীরই? আকবর, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর? দেখো, যে ফতেয়াবাদে কিন্তু যে মসজিদটি আছে সেটি বানিয়েছিল হচ্ছে হুমায়ুন। আমরা একটু ডিটেলসে দেখি। আচ্ছা দেখো, ফতেয়াবাদে হুমায়ুন একটি ছোট মসজিদ নির্মাণ করেছিলেন, যেটি হুমায়ুন মসজিদ নামে পরিচিত। দ্বিতীয় মুঘল সম্রাট এই হুমায়ুন শের শাহ সূরির কাছে যখন পরাজিত হয়, তখন এই ফতেয়াবাদে কিন্তু চলে আসে বসবাস করতে। তখন এই মসজিদটি নির্মাণ করেন হুমায়ুন, এই ফতেয়াবাদে একটি মসজিদ নির্মাণ করেন। হুমায়ুনের জন্ম হয়েছিল 1508 সালে, আর আফগানিস্তানের কাবুল শহরে। ঠিক আছে, হুমায়ুনের প্রকৃত নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। তিনি লাইবারি যে সিঁড়ি সেখান থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে মারা যান। হুমায়ুনের ভগ্নী গুলবদন বেগম কিন্তু পার্সি ভাষায় তার আত্মজীবনী হুমায়ুননামা লিখেছেন। পার্সি ভাষায় তার আত্মজীবনী হুমায়ুননামা লিখেছেন গুলবদন বেগম। এক্সট্রা ইনফরমেশন গুলো মনে রাখবে, তোমাদের যে কোনো পরীক্ষা কিন্তু কাজে লাগবে। চলো পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি সফট কপি আউটপুট ডিভাইস? সফট কপি আউটপুট ডিভাইস মনিটর, ডেইজি, হুইল প্রিন্টার, প্লটার নাকি লেজার প্রিন্টার? দেখো, আউটপুট ডিভাইস এখানে সবকটাই রয়েছে, কিন্তু সফট কপি আউটপুট ডিভাইস হয়ে যাবে মনিটর। আমরা একটু দেখবো যে ডেইজি হুইল প্রিন্টারটা কেমন দেখতে হয়। দেখো, এই যে এই হচ্ছে ডেইজি হুইল প্রিন্টার। এটা কিন্তু হার্ড কপি আউটপুট ডিভাইস। এখান থেকে তোমরা হার্ড পাবে, হাতে মানে দেখতে পারবে যে প্রিন্টারের কি প্রিন্ট হয়ে আসলো। মনিটরে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, যদিও আউটপুট ডিভাইস, কিন্তু সেটাকে ধরতে পারছো না, সেটা সফট কপি। এবার প্লটার কি জিনিস? প্লটারেরটা দেখবো আমরা। এই যে এইরকম হচ্ছে প্লটার, এটাকেও তুমি হাত দিয়ে ধরতে পারবে, সেটা হচ্ছে তোমার সফট কপি থাকছে না, হার্ড কপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর লেজার প্রিন্টার তোমরা জানো, এটাও টাচ অ্যান্ড ফিল করা যায়। তাহলে এখানে সফট কপি আউটপুট ডিভাইস মনিটর। মনে থাকবে? চলো পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে দ্য লংগেসট রেস এই বইটি কে লিখেছেন? সালমান রুশিদ, টম ওয়াল্টার, রাস্কিন বন্ড নাকি নাসির হোসেন? দ্য লংগেসট রেস এই বইটি লিখেছেন হচ্ছেন টম ওয়াল্টার।
আমরা টম অল্টার সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখব। দেখো, টম অল্টার কে ছিলেন? ইনি আমেরিকা বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা। তিনি হিন্দি সমাজ জগৎ এবং ভারতীয় থিয়েটারে কিন্তু পরিচিত ছিলেন। 2008 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এবং একটা তিনি বই লিখেছেন, সেটা হচ্ছে রিটার্ন অ্যাট রিয়ালাটো, দ্য লংগেস্ট রেস। এটা লেখা হচ্ছে টম অল্টারের। আসন্ন গগনযান মিশনের জন্য কোন ফার্ম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাথে অংশীদারিত্ব করেছে বা ইসরোর সাথে পার্টনারশিপ করছে? কোন ফার্ম? টাটা এলাক্সি, টাটা পাওয়ার, টাটা মোটরস নাকি সুজুকি মোটরস? দেখো, এখানে বেশিরভাগ অপশন কিন্তু টাটার রয়েছে। টাটাই কিন্তু ইসরোর সাথে পার্টনারশিপ করেছে এই গগনযান মিশনের জন্য। ঠিক আছে, এবার টাটার কোনটা, অ্যালেক্সি নাকি পাওয়ার নাকি মোটরস? সঠিক উত্তর কিন্তু টাটা অ্যালেক্সি। টাটা অ্যালেক্সি পার্টনারশিপ করেছে ইসরোর সাথে। একটু ডিটেলসে দেখো। টাটা অ্যালেক্সি গগনযান মিশন ভারতের জন্য, ভারতীয় মহাকাশযান ইসরোর সাথে একটি পার্টনারশিপ করেছে। প্রকল্পটি 3 দিনের একটি মিশন, 400 কিলোমিটার পদক্ষেপ উৎক্ষেপণ করবে, ভারতীয় সমুদ্র জলের অবতরণ করবে, মানে উৎক্ষেপণ থেকে শুরু করে অবতরণ পর্যন্ত কিন্তু এই টাটা অ্যালেক্সির কিন্তু থাকবে এবং পৃথিবীতে আনার মাধ্যমে মানুষের মহাকাশযানের ক্ষমতা একটি প্রদর্শনের মহড়া কিন্তু এই টাটা অ্যালেক্সি দেখাবে ইসরোর সাথে পার্টনারশিপ করে। নিচের কোনটি ভারত এবং বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বাছাই করা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, কেন এটা বহুবার পরীক্ষায় এসেছে। এসএসসি, এমটিএস, রেলওয়ে, গ্রুপ ডি, তোমরা স্টেটের পিএসসি পরীক্ষাতেও, যে কোনো ধরনের কোর্টের পরীক্ষাতেও তোমরা এই প্রশ্নটা কিন্তু দেখবে যে একটি ভাসমান জাতীয় উদ্যান, এটি হচ্ছে কেইবুল লামজো জাতীয় উদ্যান। এটা মণিপুরে আছে, বিষ্ণুপুর জেলায়। মণিপুরের বিষ্ণুপুর জেলায় কিন্তু এই কেইবুল লামজো জাতীয় উদ্যান আছে, যেটি একমাত্র ভাসমান ফ্লোটিং উদ্যান বলতে পারো। পরের প্রশ্ন দেখো, মাইক্রোসফট ওয়ার্ডের 2010 ওয়ার্ডের যে 2010-এর যে ভার্সনটা রয়েছে, সেখানে একটা শর্টকাট বলে দিচ্ছে Shift+F3। এইটা কিসের জন্য ব্যবহার করা হয়? শর্টকাটে ফন্ট সাইজ অপশন দেখার জন্য নাকি ফন্ট অ্যালাইন করার জন্য? শর্টকাটটি বড় হাতের ছোট হাতের টাইটেল কেসের মধ্যে পরিবর্তন করার জন্য নাকি ফন্ট কালার অপশন প্রদর্শন করার জন্য? 2010-এর যে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন যদি তোমরা ব্যবহার করে থাকো, দেখবে শিফট আর F3 ব্যবহার করলে কিন্তু এইটা হয় যে বড় হাতের এবং ছোট হাতের মধ্যে যে টাইটেল কেস পাওয়ার দিতে হয় বা টু দি পাওয়ার দিতে হয়, এই টাইটেল কেসের কিন্তু পরিবর্তন করার জন্য শিফট F3 ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন দেখবো। একটা ছোট্ট সিরিজ রয়েছে, দেখো বলছে কয়টি সংখ্যার আগে একটি অক্ষর আর ঠিক পরে একটি প্রতীক আছে? সংখ্যার আগে বলেছে, সংখ্যা দেখবো, সংখ্যার আগে অক্ষর আর পরে একটা চিহ্ন আছে। সংখ্যা দেখি, এই যে 6 একটা সংখ্যা, তার আগে বি এবং পরে একটা প্রতীক রয়েছে, তাহলে 6টাকে মার্ক করি। ঠিক পরের সংখ্যা দেখি, এই যে 2, 2-এর আগে অক্ষর আছে, মানে অ্যালফাবেট রয়েছে, পরে একটা প্রতীক আছে, 2কে মার্ক করলাম। চলে আসি 8, আগে সংখ্যা আছে, আগে অক্ষর আছে, পরে একটা প্রতীক আছে, 8ও যাবে। চলে আসি 9, আগে কি বলেছে, আগে একটি অক্ষর আছে, আগে চিহ্ন আছে, হচ্ছে না। 5, আগে চিহ্ন আছে, হচ্ছে না। পরে 4-এ যদি যাই, 4-এর আগে অক্ষর আছে, অ্যালফাবেট আছে, পরে চিহ্ন আছে, হ্যাঁ 4 হচ্ছে। 7, 7-এর আগে অক্ষর নেই, এটা চিহ্ন, পরে অক্ষর আছে। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 4টে হবে রাইট অ্যান্সার। ঠিক আছে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার তপশিলি বা এসটি এর শতাংশ কত? এসটি জনসংখ্যার পার্সেন্টেজ বলতে চেয়েছে 2011 সালে আদমশুমারি অনুযায়ী। এই এসটি জনসংখ্যা বা শিডিউল ট্রাইব কিন্তু 2011-র যে আদমশুমারি হয়েছিল সেখানে কিন্তু 8.6% এই তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব দেখা যায়। মোস্টলি বেশিরভাগ পাঞ্জাবের কিন্তু এরিয়াতে এই এসটি উপজাতির সংখ্যা বেশি। লাস্ট প্রশ্ন দেখো আজকের, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? ভারতে গিয়েছিলেন লেখা হয়েছে। আচ্ছা, হিউয়ান সাং। এখানে প্রত্যেকটা বানানের ওপর তোমরা যাবে না, বানান অনেক ভুল আছে, গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করা, তাই
যেভাবে বলে দিচ্ছি সেটা মনে রাখো। হিউয়েনসান, এন্টলি, ফেক্সিয়ান বা ফাইয়েন বা ইবন বতুতা। এই ৪ টে অপশনের মধ্যে হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন কিন্তু হিউয়েনসান। এই ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। এই হিউয়েনসান হর্ষবর্ধনের সময় এসেছিল। আমরা একটু ডিটেইলসে দেখি। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক এই হিউয়েনসান কিন্তু এসেছিল। তিনার আরেকটা নাম আছে জুয়াংজাং। জুয়াংজাং নামেও পরিচিত। ১৪ বছর কিন্তু তিনি ভারতে ছিলেন এবং ভারতে থাকার পরে দ্য গ্রেট ট্র্যাং রেকর্ডস অন দ্য ওয়েস্টার্ন রিজিয়ন এই বইতে তিনি হিউয়েনসান তার ভ্রমণ কথা কিন্তু লিখেছেন। হিউয়েনসান একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। ভারতে সফরের তার যে মূল উদ্দেশ্য সেটা ছিল বৌদ্ধ ধর্মকে আরো অধ্যয়ন করা এবং বৌদ্ধ যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করা। তিনি বোধগয়া, যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মদান করেছিল, সেই বোধগয়া সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থান কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং বোধি গাছের নিচে যেখানে ধ্যান করেছিলেন সেখানেও গেছেন, যেখানে তিনি বোধি গাছের নিচে ধ্যানও করেছেন। এবং একজন বিখ্যাত ভারতীয় সন্ন্যাসী শিলভদ্র, এর নামটা মনে রাখবে, শিলভদ্র নির্দেশনায় বৌদ্ধ দর্শনও কিন্তু অধ্যয়ন করেছেন এই হিউয়েনসান। ১৪ বছর ভারতে থেকেছিলেন চীনা পর্যটক। ঠিক আছে, এই ছিল আজকের টোটাল 40 কোশ্চেন। সেট 4, সেট 4 এর 40টা কোশ্চেন রয়েছে। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো? বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে। তোমাদের যদি পিডিএফ লাগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফ্রি অফ কস্টে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পড়াশুনো চালিয়ে যাও। দেখলেই তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 25,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। মনে আশা রেখে কিন্তু এখনো পড়াশোনাগুলো করতে হবে। পরীক্ষা কিন্তু হবে। এটা থেকে একটা আমরা শিক্ষা পেতে পারি যে দেখো, কোনো গভর্নমেন্ট কিন্তু দুর্নীতি করে কাউকে চাকরি দিতে পারে না। এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর থেকে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট দুর্নীতি করার আগে একবার ভাববে। ঠিক আছে? আর যারা যে সকল অযোগ্যরা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তারাও আরেকবার ভাববে দুর্নীতি করার আগে বা চাকরির টাকা দিয়ে চাকরি করার আগে। তোমরা যারা এখনো পড়াশোনা করছো তোমাদের কাছে খুব সুন্দর অপরচুনিটি। তোমরা পড়ালেখা করো, মন দিয়ে পড়তে থাকো। সফল সবাইকে হতেই হবে একসময়। ঠিক আছে, এই বলে আজকে আমি ক্লাসটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের জন্য টাটা।